নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রেখেছি যে খবরের দিকে। রাজ্যের অফিসাররা মাইক্রো অবজারভার রাজ্যের অফিসারদের পক্ষেই সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক্রো অবজারভার সওয়ালে সুপ্রিম মান্যতা। আরো একবার আপনাদেরকে জানাবো, এবার রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হয়েছিলেন এই ইস্যুতেই, অর্থাৎ রাজ্যের অফিসাররাই মাইক্রো অবজারভার হোক। আর এবার সেই সওয়ালে অর্থাৎ মাইক্রো অবজারভার রাজ্যের অফিসারদের পক্ষেই সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই ক্ষেত্রেই মান্যতা, সুপ্রিম মান্যতা শীর্ষ আদালতে। দেখো, 4 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বিচারপতির বেঞ্চে এসআইআর মামলায় নিজের সওয়াল করা। আর আজকে যে নির্দেশ এলো, এই দুটোর মধ্যে একটা বিষয় তৃণমূল কংগ্রেস একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগটা সত্য প্রমাণিত হলো। কি অভিযোগ? মাইক্রো অবজারভাররা যাদের নিয়োগ করেছিল নির্বাচন কমিশন, এই মাইক্রো অবজারভাররা তারা কার্যত স্বেচ্ছাচারিতা বা যথেচ্ছাচার করছেন, একতরফা কাজ করছেন, যেটা তাদের অধিকারের মধ্যে নয়, অনধিকার চর্চা করছেন। যে কাজটা ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের করার কথা, অর্থাৎ এসডিও বা এসডিএম লেভেলের অফিসারের করার কথা, সেই কাজে তারা নাক গলাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলে যে অভিযোগ জানিয়েছিল নির্বাচন কমিশনের কাছে, কার্যত সেটাই আজ মান্যতা পেল। এবং যে নির্দেশ সুপ্রিম কোর্টের, মাইক্রো অবজারভার বা AERO যারা রয়েছে তাদের বদল করতে হবে কমিশনকে। অর্থাৎ কমিশন আজকে যে তালিকা পেয়েছে রাজ্যের কাছ থেকে 8,505 জনের, তাদের মধ্যে 65% গ্রুপ বি অফিসার, বাকিরাও কারো 9 বছরের ট্রেনিং বা কারো বেশি ট্রেনিং। তারা যথেষ্ট দক্ষ এবং অনেক বেশি প্রশিক্ষিত, যারা মাইক্রো অবজারভার কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে এসেছিল, কমিশন যাদের অ্যাপয়েন্ট করেছিল তাদের থেকে। এবং এই মাইক্রো অবজারভাররা কার্যত যেভাবে কাজ চালিয়েছে, ERO যার একমাত্র যিনি ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অর্থাৎ ভোটার লিস্টের ফাইনাল যে সবুজ সংকেতটা যিনি দেন, সেই EROর কাজ কোনো একটা লগ ইন করা, অর্থাৎ কোনো ভোটারের যে নিজস্ব তথ্য, সেই তথ্যটা লগ ইন পাসওয়ার্ডের মাধ্যমে খুলে তিনি সেটা দেখতে পারেন, সেটা কারেকশন করতে পারেন, সেটা অল্টার করতে পারেন বা কিছু করতে পারেন। সেই কাজটা মাইক্রো অবজারভাররা করছিলেন বলে অভিযোগ ছিল আমাদের রাজ্যে। সেই মাইক্রো অবজারভারদের বদল করলো সুপ্রিম কোর্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন, অর্থাৎ রাজ্যের গ্রুপ বি অফিসার বা 8,505 জন অফিসারের মধ্যে থেকে তাদের স্বল্প সময়ের ট্রেনিং দিয়ে তাদের ওই স্থলাভিষিক্ত করতে হবে, এমনটা কিন্তু আজ সুপ্রিম কোর্ট নির্দেশ জারি করলো। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে। দেখো, মাইক্রো অবজারভাররা শুধুমাত্র অ্যাসিস্ট করতে পারে, সহযোগিতা করতে পারে। অর্থাৎ EROদের পাশে তারা দাঁড়িয়ে থেকে বা AERO যারা রয়েছেন তাদের পাশে থেকে শুনানি পর্বে তারা অ্যাসিস্ট করতে পারে। কোনো ত্রুটি হলে সেটা তারা পাশে AERO বা EROকে জানাতে পারে। কিন্তু মাইক্রো অবজারভাররা সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় চলে গিয়েছিলেন, তাই এই অভিযোগ হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মামলা করে সুপ্রিম কোর্টে সেই অভিযোগ নথিভুক্ত করান। এই জায়গাতেই মাইক্রো অবজারভারদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, তারা নিচ্ছিলেন। সেই কাজটা বন্ধ করার জন্যই রাজ্যের অফিসারদের থেকে এবার মাইক্রো অবজারভার দেওয়ার এই নির্দেশ এলো দেশের শীর্ষ আদালত থেকে। অর্থাৎ ERO ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, তার সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত, অন্তত ইলেকটোরাল রোলের ক্ষেত্রে, একটা বিধানসভার ক্ষেত্রে। সেই বিষয়টাই আরও একবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিল, মাইক্রো অবজারভার নয়, তারা শুধু অ্যাসিস্ট করবে। কিন্তু ERO রাজ্যের SDO বা SDM লেভেলের অফিসার যারা, তাদের সিদ্ধান্তটাই চূড়ান্ত, এটাও সুপ্রিম কোর্ট আজ স্পষ্ট করে জানিয়ে দিল। বেশ, অর্ণব তুমি সঙ্গে থাকো। এই যে 8,500 অফিসারের নাম, যে নাম আমরা দিয়েছিলাম, মানে রাজ্য সরকার দিয়েছিল মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য, কাল বিকেল 5টার মধ্যে EROর কাছে রিপোর্ট করতে হবে। ERO ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। এবং এই যে মাইক্রো অবজারভাররা অ্যাপয়েন্টমেন্ট হবে, তারা সমস্ত ডকুমেন্টসগুলো দেখবে এবং আগে যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়েও সব ডকুমেন্টসগুলো দেখবে। এবং কোর্ট বলছে যে না, এদেরকেই নিতে হবে, কারণ এরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানে। তুমি যে বাইরের থেকে যাকে নিয়ে আসছো ইউপি বিহার থেকে, সে তো আর লোকাল ল্যাঙ্গুয়েজ জানবে না। অতএব লোকাল নামটা কি হবে সেটা তো তারা বলতে পারবে। এটাই তো মেন কন্টেনশন। এবং ডকুমেন্টস দেখে তাদের যে ওপিনিয়ন, তারা তাদের ওপিনিয়ন পেশ করবে, নট ডিসিশন। দে উইল নট টেক এনি ডিসিশন। ডিসিশন
only will be taken by the ERO, not by any other person. অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা শুনলাম মাইক্রো অবজারভারদের সিদ্ধান্ত নিতে নিষেধ আদালতের, এবং এই জায়গা থেকেই প্রশ্ন সামনে আসে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ তাহলে কবে? দেখো, আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল আজ 9 তারিখ ফেব্রুয়ারি মাসে, কাল 10 তারিখ বিকেল 5টার মধ্যে এই 8,505 জন যে অফিসার রাজ্য দিল, গ্রুপ বি অফিসার বা সেই র্যাঙ্কের অফিসার, তারা কাল বিকেলের মধ্যে অর্থাৎ 10ই ফেব্রুয়ারি বিকেলের মধ্যে রিপোর্ট করবে। কমিশনের যুক্তি ছিল যারা মাইক্রো অবজারভার পদে কাজ করে তাদের প্রশিক্ষণ প্রয়োজন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলল এই অফিসাররা অনেক বেশি দক্ষ মাইক্রো অবজারভার, তারা যারা কমিশন যাদের নিযুক্ত করেছে তাদের থেকে, তাই তাদের স্বল্প সময়ের প্রশিক্ষণ দিয়ে এই কাজে স্থলাভিষিক্ত করতে অর্থাৎ অল্টার করতে, যারা ছিলেন মাইক্রো অবজার কেন্দ্রীয় সরকার কর্মচারী সেই জায়গায় এদেরকে আনার কথা হলো। কাজে এই স্বল্প সময়ের প্রশিক্ষণ দেওয়া, একই সঙ্গে এই 8,505 জনের মধ্যে গ্রুপ বি অফিসার কারা বা এই র্যাঙ্ক অনুযায়ী কী অফিসার কমিশনের কোন কাজে আসতে পারে তার একটা স্ক্রুটিনি লাগবে, তার একটা যাচাই প্রক্রিয়া লাগবে। সেই প্রক্রিয়াটা করার জন্য কিছুটা সময় লাগবে। কাজেই 14 তারিখ ছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন, অর্থাৎ এসআইয়ের হেয়ারিং পর্ব, এলডি বলো, ম্যাপ আনম্যাপ সব কিছু শেষে এই 14 তারিখটা। কাজেই 10 তারিখে যদি রিপোর্ট করে তারা 11, 12, 13 তারা ট্রেনিং করতে পারে বা হোয়াট এভার, 2 দিনের ট্রেনিং করতে পারে। 2 দিনের ট্রেনিং করার পর তারা যে কাজটা করবে সেই কাজটা তো আউটকাম আসতে হবে। কাজেই সেটা 14 তারিখে নিশ্চয়ই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলে সেটা কোনোদিন সম্ভব নয়। কাজেই এই নির্দেশটা যাতে সফল প্রয়োগ হয়, এই 14 তারিখের চূড়ান্ত ভোটার তালিকার যে সময়সীমা ছিল কমিশনের, সেটা সুপ্রিম কোর্ট বলল ন্যূনতম 7 দিন পিছিয়ে দাও, অর্থাৎ 14 তারিখে যেটা ন্যূনতম 21শে ফেব্রুয়ারি জানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। এটাকে ধরে নিয়েই তারা এবার এই নতুন অফিসার, রাজ্যের অফিসারদের প্রশিক্ষণ দেওয়া, তাদের মাধ্যমে মাইক্রো অবজারভারের কাজ বা এই আরও পদে যারা ইনএফিসিয়েন্ট মনে করছে কমিশন, তাদের এই অফিসারের নতুন যে তালিকা তাদের থেকে অফিসার নিয়ে তাদেরকে ওই কাজ করানো, এই কাজগুলো তারা করতে পারে। কাজেই রাজ্যের দেওয়া তালিকা, সেই তালিকার অফিসারদের স্ক্রুটিনি করা, তাদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে নেওয়া কমিশনের মাইক্রো অবজারভারদের এই যে বদল পরিবর্তন স্থলাভিষিক্ত করা, এই প্রক্রিয়াগুলোর জন্য সময় কিছুটা প্রয়োজন। কাজেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের 14ই ফেব্রুয়ারি যে ডেডলাইন ছিল কমিশনের, সেটা কমিশন তুমি 7 দিন অন্তত ন্যূনতম পিছিয়ে দাও, কারণ এদেরকে তোমায় কাজে লাগাতে হবে। তাই চূড়ান্ত ভোটার তালিকা 21শে ফেব্রুয়ারি বা তারপরে প্রকাশিত হবে। সুপ্রিম কোর্ট আজ পর্যবেক্ষণে কমিশনের উদ্দেশ্যে নির্দেশাবলীর মধ্য দিয়ে এটা স্পষ্ট করে দিল। এক্ষেত্রে যে প্রশ্নটা বা যে কৌতূহলটা আমাদের রাজ্যের এই মুহূর্তে খসড়া ভোটার তালিকা অনুযায়ী 7 কোটি ভোটারের মনে রয়েছে, তাহলে ভোটটা কবে হবে? নতুন বাংলা বছরে হবে নাকি এই বছরেরই চৈত্র মাসের শেষের দিকে আমরা ভোট দেখব? এক্ষেত্রেও একাধিক ইফ বাট আসছে। কেন আসছে? আমাদের রাজ্যের ভোটের যে ট্রেন আমরা দেখে এসেছি, বেশ কয়েকটা সাধারণ নির্বাচনের 2024-এর লোকসভা, 2021-এর বিধানসভা, তাতে একাধিক দফায় ভোট হয়েছে। 2021-এর বিধানসভা ভোটেও কিন্তু 7 দফায় ভোট হয়েছে। 7 দফায় যদি ভোট করতে হয়, 21শে ফেব্রুয়ারি যদি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, তাহলে কিন্তু সম্ভব নয়। কারণ 7 দফায় ভোট করা, কারণ 7ই মে বা 8ই মের মধ্যে আমাদের বিধানসভা গঠন করতে হবে, কারণ বিধানসভা ফাঁকা রাখা যায় না। কাজেই 7 বা 8ই মে যদি বিধানসভা আমাদের নতুন করে গঠন করতে হয়, তার আগে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। সেই ভোট প্রক্রিয়া শেষ করার সর্বনিম্ন ভোট ঘোষণা থেকে সর্বনিম্ন হচ্ছে 28 দিন, সর্বোচ্চ হচ্ছে 45 দিন, অর্থাৎ 28 দিনের মধ্যে ভোট প্রক্রিয়া তারা শেষ করতে পারে। সেটা এই এখন যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, মার্চ মাসের 2য় 3য় সপ্তাহে যদি ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে এপ্রিল মাসে ভোট হতে পারে। দফা যে কমবে তা এক প্রকার নিশ্চিত, কারণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার পরে আমাদের যা রীতি বা রেওয়াজ, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসে আমাদের রাজ্যের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে। সেই সময়টা প্রায় 2 সপ্তাহ লাগে। কাজেই চূড়ান্ত ভোটার তালিকা যদি ফেব্রুয়ারি লাস্টে প্রকাশিত হয়, তার 15 দিনের মধ্যে ভোট ঘোষণা হলেও হতে পারে, এখন কি হবে আমরা জানি না। কাজেই মার্চের 3য় সপ্তাহে যদি ভোট ঘোষণা হয়, সেক্ষেত্রে এপ্রিল মাসে ভোট। এবার ওই 28 থেকে 45 দিনের মধ্যে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, 7 দফায় আর এবার যে ভোট হবে না, কারণ বিধানসভা গঠন করতে হবে তোমাকে মে মাসের মধ্যে, কারণ বিধানসভা ফাঁকা রাখা যায় না। কাজেই সব কিছু মিলিয়ে এই যেভাবে এসআর প্রক্রিয়া হয়েছে, কমিশন যেভাবে কন্ডাক্ট করেছে, এখন তো তৃণমূল কংগ্রেস সুযোগ পেল, তারা তো বলবেই, কারণ আমরাই বলেছিলাম মাইক্রো অবজারভার নাক গলাচ্ছে ইআরওর কাজে, যেটা তাদের আইনসঙ্গত অধিকার নয়। সেটা সুপ্রিম কোর্ট যেভাবে সিলমোহর দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মান্যতা দিল, তাতে এটা স্পষ্ট হয়ে গেল কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছিল সেটা যদি সঠিকভাবে নিত, তাহলে হয়তো এই 14 তারিখে
তারিখের মধ্যে ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হতো, কিন্তু একেবারেই। বেশ কিছু কাজ যেটা মাইক্রো অবজারভাররা করেছে, সেটা কমিশন কোথাও একটা ভুল বা ত্রুটি হয়েছে, সেটাই সুপ্রিম কোর্ট স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নির্বাচন কমিশন। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকবে, তবে এখন সময় একটা ছোট্ট বিরতি।